সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। তার নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি ছাত্রলীগ সহ সভাপতি, সাবেক। এবং আমরা এমনও দেখেছি যে মানুষ তাদের ব্যক্তিগত পকেটের টাকা তাকে দিচ্ছে, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, এভাবে তাকে দিয়ে তাকে বলছে যে তোমার মতো একটা ফেস আমাদের রাজনীতিতে উঠে আসুক। তো এগুলো কিন্তু খুব ইন্সপায়ারিং। আমার মনে শেখ হাসিনা তার একটা অডিও যে ফাঁস হলো বা তারা যে ফাঁস করলেন, অডিওতে তিনি কি বলছিলেন? তো তারা তো বলছিলেন যে আমরা এরকম চরম প্রতিশোধ নেব, এবং তিনি বলছিলেন যে আগে করে দেখাও। হাদির নিজের সমর্থকরাও যখন মির্জা আব্বাস তাকে দেখতে গেলেন, তখন তারাও মানে তাকে সরাসরি ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বলছেন গুলি আপনি করিয়েছেন বা বিএনপির যদি হেডমলা কোনো নেতা থেকে থাকে ঢাকা শহরে, সেটা কিন্তু মির্জা আব্বাস। সেটা সেই রকম একটা ব্যক্তি যখন এরকম একটা তরুণ একটা বাচ্চা ছেলে বলা চলে তার তুলনায় অনেকেই, আপনি বলছিলেন সন্তান সময়, এরকম একটা ছেলে যখন তাকে চ্যালেঞ্জ করে, তখন তো মানে বিষয়টা আতে ঘা লাগার মতোই না। তার মতো একজন ব্যক্তি আমি মনে করি না যে হাদির মতো একজন তার সন্তান সম একজনকে তিনি হত্যা করতে লোক পাঠাবেন, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আজকে হাদির এই বিষয়টাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন মির্জা আব্বাস, এটা সকলেই জানেন। তিনি কোনো ক্লিয়ারেন্স পান নাই, এবং আমার হিসাবে বলে যে তার এখন 25 তারিখে আসার মতো সিচুয়েশন নেই। কিন্তু তিনি দেখেছেন যে রাজনীতি ক্রমেই তার হাতের বাইরে চলে যাচ্ছে। আপনার কি বলে যে ক্লিয়ারেন্স আসলে কাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল? বা ডিপ স্টেটের খেলা তো বাংলাদেশে আমরা সেই 11 থেকে দেখে আসছি। তো আপনার কি মনে হয় যে সেই খেলা হঠাৎ রাতারাতি বন্ধ হয়ে গেছে? ফুয়াদও বারবার ডিপ স্টেটের কথা বলেন, মানে কে বা কারা এই ডিপ স্টেট? এই ডিপ স্টেট আপনি জানেন একটা শক্তিশালী আমাদের মানে পার্শ্ববর্তী আমাদের দেশ বলতে পারেন আপনি, বা আরো কিছু দেশ রয়েছে। সেখানে আমি আপনাকেও দেখলাম যে আপনিও তার কার সাথে বিবাহ বহির্ভূত বা পরকীয়া সম্পর্ক, যমুনা টিভির ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে এটি আসলে চরিত্র হনন না? আপনি এই নিকোলদেরকে কিন্তু আমরা আওয়ামী লীগের দুঃশাসনের সময় সেভাবে কিন্তু এভাবে প্রতিবাদ করতে দেখিনি। তখন যখন বিএনপি চেয়ারপারসনকে নিয়ে যখন মানে বাজে মন্তব্য করা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার ওই মুজিব প্রেমটা তার মাঝে খুব জেগে উঠেছে। সেটাই আপনি সমালোচনা করতেই পারেন, তার স্টাইলের সমালোচনা করতে পারেন, কিন্তু ওই যে তার মানে তার ব্যক্তিগত যে জায়গা থেকে ওটা আমি কোনো ভালো কাজ করিনি। আই ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট। হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা চেষ্টায় আলোড়ন চলছে রাজনৈতিক অঙ্গনে। হাদি সমর্থকরা সরাসরি অভিযোগ আনছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে। একই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডাকসু ভিপি সাদিক কায়েম, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সহ অনেকের কথাতেই। তবে সিসিটিভি ফুটেজ শেয়ার করে উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানাচ্ছেন, মোটরসাইকেল থেকে গুলি করা সন্দেহভাজন হামলাকারী হাদির সাথেই তার জনসংযোগে ছিলেন। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করছেন, ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদকে হামলাকারী হিসেবে শনাক্ত করা গেছে। কেন এই হামলা? এই হামলায় বেনিফিশিয়ারি কে? কে বা কারা এই হামলার মূল কারিগর? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব। নাজমুস সাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ যুক্ত হবার জন্য। যেটি একদম খুবই এখন আলোচিত যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপরে যে গুলি বর্ষণ, এবং তিনি এখন জীবন সংকটে আছেন, তার অবস্থা খুব একটা ভালো না বলেই আমরা জানতে পারছি। এবং মানে কে গুলি করলেন, কারা তাকে হত্যা চেষ্টা করছে, এটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু হচ্ছে। দেখছিলাম যে মোস্তফা সরওয়ার ফারুকী, সরকারের একজন উপদেষ্টা, তিনি প্রথমে বলছেন যে শেখ হাসিনার কথা, তিনি ভারতে বসে, ভারত থেকে অনেক ফোন এসেছে, তিনি অনেক হুমকি দিচ্ছিলেন এই প্রসঙ্গটি। এবং তার পরপরই তিনি আবার একটা সিসিটিভির ফুটেজ শেয়ার করে বলছেন যে তার সাথে, মানে ওসমান হাদির সাথেই জনসংযোগে থাকা একজন এই ঘটনার সাথে সম্পৃক্ততা থাকতে পারে, সন্দেহভাজন বলা হচ্ছে। আমি দেখছিলাম জুলকারনাইন সায়ের, সাংবাদিক অ্যাক্টিভিস্ট, তিনিও কিছুক্ষণ আগেই তিনিও বলছেন যে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। তার নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি ছাত্রলীগ সহ সভাপতি, সাবেক ছাত্রলীগ সহ সভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদবর ছাত্রলীগের সাবেক সভাপতি। তো এই দুজন ব্যক্তিকে আপনি নিশ্চয়ই দেখেছেন, মানে সিসিটিভির ফুটেজের ব্যক্তি আর জুলকারনাইন সায়ের যার কথা বলছেন, ওনারা কি একই ব্যক্তি? মানে দুজন কি একই ব্যক্তি? আপনাকে ধন্যবাদ। আমি সিসিটিভির প্রসঙ্গে আসার আগে আমি একটু যেটা বলতে চাই আর কি, যে এই যে ওসমান হাদির উপরে যে যে একটা মানে ন্যাক্কারজনক একটা বর্বরচিত বা একটা কাপুরুষোচিত যে হামলার ঘটনাটি ঘটলো, এটাই মনে করি যে আমাদের এই জুলাইয়ের যে শক্তিকে, বা যারা আমরা মানে বিশ্বাস করি যে একটা জুলাইয়ের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্টকে আমরা মানে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিলাম, তো সেই আমাদের এই জুলাইয়ের শক্তিটাকে আমি মনে করি যে আমাদেরকে একটা মানে মানসিকভাবে বিপর্যস্ত করারই একটা প্রচেষ্টা বলে আমি মনে করি, এবং সেজন্য আমি অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই। আর ব্যক্তিগতভাবে যদি আপনি আমার অভিমত
যদি পর্যালোচনা করে থাকেন বা আমার ফেসবুক যদি দেখে থাকেন, আপনি জানেন যে আমি কিন্তু অতি ডানপন্থার যে রাজনীতি সেটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। হুম, তো তারপরেও কিন্তু আপনি দেখবেন যে আমি কিন্তু কখনোই ওসমান হাদিকে উদ্দেশ্য করে কখনোই কিন্তু আমি কোনো নেতিবাচক মন্তব্য করিনি বা একটা ফেসবুকে একটা পোস্টও করিনি, কারণ আমি মনে করি যে তারও এই দেশে রাজনীতি করার অধিকার রয়েছে। নট অনলি বিকজ তিনি জুলাইয়ের একজন অন্যতম স্টেক হোল্ডার সেজন্য হুম, নয়, আমি মনে করি যে প্রত্যেকেরই যার যার রাজনীতি করার অধিকার এই দেশে রয়েছে। তো সেজন্য তিনি যে সাহসিকতার সাথে রাজনীতি করছেন, ঢাকা ৮-এর মতো একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা সংসদীয় আসন থেকে তিনি স্বতন্ত্র মানে দাঁড়াবার যে একটা সাহস করেছেন, এবং তাকে আমরা দেখছি যে অনেকেই তাকে একসেপ্টও করেছেন, এবং আমরা এমনও দেখেছি যে মানুষ তাদের ব্যক্তিগত পকেটের টাকা তাকে দিচ্ছে, কেউ ৫০০ টাকা, কেউ ১০০০ টাকা, এভাবে তাকে দিয়ে তাকে বলছে যে তোমার মতো একটা ফেস আমাদের রাজনীতিতে উঠে আসুক। তো এগুলো কিন্তু খুব ইন্সপায়ারিং। আমি মনে করি যে এটা দেখে আমাদের বোঝা উচিত যে রাজনীতিতে কিন্তু আমাদের অনেক ধরনের পরিবর্তনের মাঝে এটা এক ধরনের পরিবর্তন নিশ্চয়ই। এবং ইতিবাচক পরিবর্তন বলে আমি মনে করি। তো সেজন্য আমি মনে করি যে প্রত্যেকেরই তার নিজ নিজ রাজনীতি করার অধিকার রয়েছে। ওসমান হাদিরও তার রাজনীতি করার অধিকার রয়েছে, বা অতি ডানপন্থার রাজনীতি যেটা তিনি করেন, যেটা আমি হয়তো ব্যক্তিগত পছন্দ করি না, কিন্তু তারপরে আমি মনে করি তাকে তার যে পলিটিক্যাল স্পেস সেটা তাকে দিতে হবে। তো এখন এই যে তাকে মুখ বন্ধ করে দেওয়ার যে একটা প্রচেষ্টা আমরা দেখতে পারলাম, তো এটা অবশ্যই আমি মনে করি যেটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র বা হীন উদ্দেশ্য রয়েছে। জি, সেই এবং ষড়যন্ত্র আপনাকে উদ্দেশ্য নিয়ে আপনার পর্যালোচনা বা আপনার সমীকরণ মেলানোর একটা চেষ্টা আছে কিনা সেটা জানতে চাইবো। তবে আপনি কি, আমি যেটা প্রশ্নটা করছিলাম, কারণ এটা আমি মাত্রই দেখলাম জুলকারনাইন স্যারের সেই পোস্টটা, মানে দুটো আপনিও নিশ্চয়ই দেখেছেন, খেয়াল করছেন যেহেতু, আপনার কি মনে হয় বা আপনি কি বুঝতে পারছেন ওই দুজন ব্যক্তি এক কিনা? যার কথা আসলে মোস্তফা সরোয়ার ফারুকী যেই সিসিটিভির ফুটেজ দিচ্ছেন আর জুলকারনাইন স্যার যার কথা বলছেন, আপনি কি খেয়াল করেছেন বিষয়টা? আসলে সিসিটিভির ফুটেজ দেখে আসলে আপনি কিন্তু ওই অর্থে মানে চেহারা যে একদম পুরোপুরি মিলেছে বা মিলবে, এটা আসলে সিসিটিভি দেখে কিন্তু বোঝার মতো আসলে অবস্থা নেই, কারণ হুম, ওইটার রেজুলেশনের ক্ষেত্রে আপনি জানেন যে ওরকম রেজুলেশন পাওয়া যায় না যেটা দিয়ে আপনি হুম, একদম পিন পয়েন্ট করে নিশ্চিতভাবে বলতে পারবেন যে এটাই সেই ব্যক্তি। কিন্তু তারপরেও আমি অনুসন্ধানী সাংবাদিক হিসেবে জুলকারনাইন স্যার সামি, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, হুম, রেসপেক্ট করি, এবং আমি কখনোই মনে করি না যে তিনি আন্দাজে ঢিল ছোড়ার হুম, মতো হুম, মানুষ। তো সেজন্য আমি মনে করি যে তিনি যখন একদম স্পেসিফিক্যালি তিনি বলেছেন যে এই ব্যক্তি ফয়সাল করিম মাসুদ তিনি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের একজন কর্মী, হুম, তো আমি মনে করি যে জুলকারনাইন স্যার সামি এটা জেনে বুঝেই তিনি লিখেছেন। এবং এটাও আমরা জানতে পেরেছি যে এই ব্যক্তি একজন সাবেক ছাত্রলীগের সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের তিনি সাবেক সভাপতি। হুম, তো আমি কিন্তু এই ঘটনাটা ঘটার পর থেকেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন আমাকে বলা হচ্ছিল যে আমার ধারণা কি, আমি কিন্তু তখন থেকে বলছিলাম যে আমার ধারণা এখানে অবশ্যই আওয়ামী লীগের বা পতিত স্বৈরাচারের লোকজনই জড়িত। কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের এই জুলাইয়ের শক্তিটাই এখন এত বিভক্ত হয়ে গিয়েছে যে আমরা দেখলাম যে অত্যন্ত হতাশাজনক ভাবে যে এই ঘটনার পর থেকে জামায়াতে ইসলামী বলেন বা সাদিক কায়েম বলেন, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মির্জা আব্বাসকে জড়িত করে তারা নানা ধরনের হুম, ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখা শুরু করে দিলেন। তো এই যে একটা ব্যাপার, আবার দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী চেতনারও যারা রয়েছেন তারা আবার দেখা যাচ্ছে এখানে বলছেন যে সাদিক কায়েম জড়িত থাকতে পারে বা এখানে জামাত করতে পারে। তো এই যে নিজেদের মধ্যে যেটা পরস্পর কাদা ছড়াছড়ি, এর ফলে আমি মনে করি যে বেনিফিটেড কিন্তু আলটিমেটলি হচ্ছে ঘটনাটি মানে স্ট্রংলি আমরা মনে করি যারা ঘটিয়েছে, তাতে আওয়ামী লীগ বা পতিত হুম। স্বৈরাচার, তারা কিন্তু তো এগুলো এটা দেখে কি কিন্তু কাদা ভারত থেকে ছোড়াছুড়ি বসে না? বসে মানে তারা হাসছে। আপনারা তো এটাও নিশ্চিত না যে পতিত স্বৈরাচার, মানে এটাও কি কাদা ছোড়াছুড়ি হবে না? যে আগেই যদি বলে দেওয়া হয় যে মানে সব নন্দ ঘোষের মতো সব যদি না, মানে আমরা তো দুদিন আগেই দেখলাম যে শেখ হাসিনা তার একটা অডিও যে ফাঁস হলো বা তারা যে ফাঁস করলেন, হুম, অডিওতে তিনি কি বলছিলেন? তো তারা তো বলছিলেন যে আমরা এরকম চরম প্রতিশোধ নেব, হুম, এবং তিনি বলছিলেন যে আগে করে দেখাও, তারপরে তারপরে দেখা যাবে। তো আর আমরা তো এ পর্যন্ত তো শেখ হাসিনার যে অনেকগুলো এনটিএমসির যে কল রেকর্ড গুলো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল সেগুলো তো উদ্ধার করা হয়েছে। তো হুম, সেগুলো তো আমরা দেখেছি তো যে ফজলিনুর তাপসের সাথে শেখ হাসিনার কথোপকথন, বা আপনি দেখেছেন যে আম, এই পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন হাসান মাহমুদ, তার সাথে তার যে কথোপকথন, সেখান থেকে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে তিনি জুলাইয়ের সময় কতটা হুম, অমানবিকতা তিনি দেখিয়েছিলেন। তো সেই অমানবিকতা যে তিনি এখনো দেখাবেন না সেটা তো মনে না করার কোনো কারণ নেই। হুম। তো আবার সেজন্য আবার আমি এই মনে জুলাই করি যে যোদ্ধারাও তো, মানে ওসমান হাদির মতো ব্যক্তিরা, তারাও তো তাদের বক্তব্যে এমন সব কথা বলেছেন, মানে এতটা আক্রমণ, একজনকে ছিঁড়ে ফেলো, ধরে ফেলো, মানে এরকম নানান রকম সহিংস টাইপের বক্তব্য তো তারাও দিয়েছেন। তার মানে কি, মানে বক্তব্য থেকে কি একটা ধারণা, স্পষ্ট ধারণা পাওয়া যায়, বা সেটার উপরে মানে বেস করে বললে সেটি কি আন্দাজ ভিত্তিক হয়ে যায় না? এখন ওই যে পলিটিক্যাল রেটরিক যেটা, এটা তো আমাদের অনেক পুরনো কালচার, এবং আমি তো মনে করি এই পলিটিক্যাল রেটরিকের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখেছিলেন ওই শেখ হাসিনা। কারণ আমার জীবনে আমার এখনো মনে আছে যে সবচেয়ে বড় পলিটিক্যাল রেটরিক আমার যেটা স্পষ্ট আমি শুনেছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনা একবার তিনি লক্ষ্মীপুরে গিয়ে
তিনি বলেছিলেন যে জয়নাল হাজারী একটা লাশ পড়লে তুমি 10টা লাশ ফেলবে। হুম, তো ওর থেকে বড় পলিটিক্যাল রেটরিক তো আমি আর দেখিনি, যে তিনি প্রকাশ্যে একটা জনসভায় তিনি বলছেন যে জয়নাল হাজারী এখানে একটা লাশ পড়লে তুমি 10টা লাশ ফেলবে। তো এ ধরনের মানে পলিটিক্যাল রেটরিকের ক্ষেত্রে তো শেখ হাসিনা অগ্রগামী ভূমিকা হুম, সবসময় রেখেছেন। তো সেজন্য আমি মনে করি যে এটা আমাদের একটা পলিটিক্যাল কালচার হয়ে গেছে, যদিও এই কালচারটাকে আমি সমর্থন করি না, এই হুম, কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। তো এখন হাদিও আপনি জানেন অত্যন্ত তরুণ বয়সে, তো যেখানে তার পূর্বসূরীরা শেখ হাসিনার মতো পলিটিশিয়ান বা অন্যরা এ ধরনের পলিটিক্যাল রেটরিক ব্যবহার করেন, তো হাদির মতো যারা বয়সে তরুণ টকবগে তারাও এই ধরনের অনেক কথা বলতেই পারেন। হুম, এবং আমি ব্যক্তিগতভাবে তো আপনাকে বললামই যে আমি অতি ডানপন্থার রাজনীতি যারা করেন সেটাকে আমি কখনোই সমর্থন করি না, বা হাদিও যে ধরনের ভাষা বা আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে এটাকেও আমি সমর্থন করি না। কিন্তু তার মানে এই নয় যে তাকে এখন এজন্য পেছন থেকে এসে একটা বাইকে করে এসে একটা হুম, স্পিডি একটা বাইক আর একটা স্লো একটা যে রিক্সা, অর্থাৎ কতটা দক্ষ একজন শুটার না হলে এটা সম্ভব, আপনি একটু কল্পনা করে দেখুন হুম, যে অত্যন্ত প্রফেশনাল একজন শুটারের পক্ষেই হুম। কিন্তু এটা সম্ভব, যেটা নিশ্চয়ই, হাদির উপরে করা হলো। নিশ্চয়ই। তাই আপাতদৃষ্টিতে তাই মনে হচ্ছে। খুব স্পিডি বাইকে কে আসছেন সিসিটিভি ফুটেজে সেটা স্পষ্ট না করা গেলেও ওই যে মোস্তফা সরোয়ার ফারুকী যেটি শেয়ার করছেন সেখানে দেখা যাচ্ছে যে মানে তার সাথে মানে হাদির সাথে জনসংযোগেও যিনি ছিলেন তিনিই সেই স্পিডি বাইকে আছেন বলে ধারণা করা হচ্ছে। জনসংযোগে যিনি ছিলেন তার কিন্তু ছবি দেয়া আছে। সেই ছবিটাতে কিন্তু মোটামুটি তার চোখ এতটুকু পর্যন্ত অন্তত দেখা যাচ্ছে, তার পরিধেয় কাপড় দেখা যাচ্ছে। আর ওদিকে জুলকারনাইন সায়ের যার কথা বলছেন, এই দুজন ব্যক্তিকে কি আপনি মিলিয়ে দেখেছেন যে তারা কি একই ব্যক্তি কিনা, একই ব্যক্তির দিকে ইঙ্গিত হচ্ছে কিনা? জি, এগেইন আমি মনে করি যে এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কার মাধ্যমে এই তথ্যটা সর্বপ্রথম লিক হলো। এটা কিন্তু জাওয়াদ নির্ঝর আমার বন্ধু, তিনি সর্বপ্রথম এই কথাটি লিক করেছেন। তো আমি জাওয়াদ নির্ঝর বা জুলকারনাইন সায়ের তাদের যে অনুসন্ধান এটার উপরে আমি যথেষ্ট আস্থা রাখি, হুম, এবং আমি মনে করি না যে তারাও আন্দাজে ঢিল ছোড়ার মতো। হুম, তো সেজন্য আমি আমি বিশ্বাস করি যে অবশ্যই তারা কনক্রিট কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই এটা জানতে পেরেছেন বা উদ্ঘাটন করতে পেরেছেন বলেই কিন্তু ওই ছবিগুলো তারা পোস্ট হুম, করেছেন বা এই এদের সম্পৃক্ততার বিষয়টা তারা উল্লেখ করছেন। তো হুম, আমি মনে করি যে হ্যাঁ, অবশ্যই ওই তাদের পোস্টের উপর ভিত্তি করে বা তারা যেটা ইন্ডিকেট করছেন সেটার উপর ভিত্তি করে যদি গোয়েন্দা সংস্থা আরো বিস্তারিত অনুসন্ধান চালায় তাহলে কিন্তু এই বিষয়টা আরো সহজে তারা উদ্ঘাটন করতে পারবে বলে আমি মনে করি। জি। মানে তার মানে কি ওই ব্যক্তি হাদির সাথেই জনসংযোগে ছিলেন? অফকোর্স আমরা তো তাই দেখতে পাচ্ছি। আর এখন আপনি জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন ওই ধরনের কোনো প্যান্ডেমিক নয় হুম, যে আপনাকে এখন মুখে মাস্ক পরে থাকতে হবে। হুম, হুম, তো সেই ব্যক্তির চলাফেরা বা গতিবিধি কিন্তু সন্দেহজনক যে সে কেন ওইভাবে মাস্ক পরে আছে, তার নিজের আইডেন্টিটিটাকে সে কিন্তু মানে হাইড করতে চাচ্ছে। তো হুম। এটাও কিন্তু একটা সন্দেহের কারণ। জি, একদমই হাদির পাশে মানে ছবিটিতে অন্তত দেখা যাচ্ছে একদমই হাদির পাশে দাঁড়িয়ে তিনি হাদির জি, সাথে। এবং এই ছবিটাকে কোনোভাবেই কিন্তু এআই জেনারেটেড ছবি বলে মনে হচ্ছে না। জি, সিসিটিভির ফুটেজ এটা। তো সিসিটিভির জি, ফুটেজ হিসেবে পাওয়া সেখান থেকে। আ হ্যাঁ। এবং সেখানে যে এই যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে তার সম্পৃক্ততার কথা বলা হচ্ছে। আ মানে আসলে তো শিবিরেরও অনেককে আগে দেখেছি যে তারাও ছাত্রলীগের, এমনকি যাদের কথা এখন বলা হচ্ছে আপনিও বলছিলেন তারাও মানে ছাত্রলীগের কমিটিতেই সদস্যভুক্ত ছিলেন। মানে বের করা কি খুব কঠিন হয়ে যাবে? নাকি এটা একটা মানে সহজেই সুযোগ বের করে ফেলা যাবে যেটার মূল হোতা বা সুতাটা কে নাড়ছেন? আমি মনে করি যখন একটা অনুসন্ধান করা হবে তখন কোনো কিছুকে কিন্তু রুল আউট করা ঠিক না। যে আমি একদম মানে ধরেই নিচ্ছি এটা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ করেছে, এখানে হুম, আর কেউ সম্পৃক্ত নেই। এটা ধরে যদি আমি ইনভেস্টিগেশন করি তাহলে কিন্তু ইনভেস্টিগেশনটা আমার মনে করি যে সঠিক হবে না। সঠিক ইনভেস্টিগেশনের স্বার্থে আমি মনে করি যে প্রত্যেককেই মানে এখানে সন্দেহের আওতায় রাখতে হবে। আর সবচেয়ে আগে দেখতে হবে যে এখানে হাদির উপর আক্রমণ করলে বেনিফিশিয়ারি কে হবে। হুম, যেমন আমি মনে করি যে এখানে বেনিফিশিয়ারি যদি হয়, আমি তো মনে করি যে জামাত শিবির বা যারা নির্বাচনটাকে ভয় পাচ্ছে তারা এতে বেনিফিটেড হবে। হুম, কারণ আপনি মির্জা আব্বাসকে যেভাবে দায় দেওয়া হচ্ছে, আমি কিন্তু মোটেও আমাকে কথা শুনে তো মনে হতে হুম, পারে আমি বিএনপির পক্ষ নিচ্ছি, বিষয়টা তা নয়। আপনি আমি ঢাকা এই যে ৮ সংসদীয় আসন, এখানে আমার বড় হওয়া, আমার বেড়ে ওঠা, আমি এই এলাকারই সন্তান এবং আমার বাবা মা সহ সকলেই এই আসনেই তারা ভোট দিয়েছেন। এবং আমি জানি যে ব্যক্তিগতভাবে মির্জা আব্বাস তিনি তার পলিটিক্যাল অপোনেন্টের প্রতি তিনি তার কতটা যে তিনি সংযমী আচরণ করেন এটা আমি নিজে চোখে দেখে এসেছি। কারণ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সবসময় ছিলেন সাবের হোসেন চৌধুরী, এবং সাবের হোসেন চৌধুরীর সাথে তার যে একটা সম্পর্ক কখনোই এরকম হয়নি যে সাবের হোসেন চৌধুরীকে তিনি গালমন্দ করেছেন বা সাবের হোসেন চৌধুরী তাকে গালমন্দ করেছে। এমনকি 2018 যে একটা মানে কলঙ্কিত নির্বাচন হলো, রাতের ভোট, ওই নির্বাচনের পরেও কিন্তু সাবের হোসেন চৌধুরী তিনি জয়ী হওয়ার পরে মির্জা আব্বাসের বাসায় গিয়েছিলেন। তো এই ধরনের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিন্তু মির্জা আব্বাস তিনি রাজনীতি করেছেন, অর্থাৎ তার পলিটিক্যাল অপোনেন্টকে তিনি উড়িয়ে দেবেন, তাকে ধ্বংস করে দেবেন, এই ধরনের মাইন্ডসেট তার আছে, এটা আমি বিশ্বাস করি না। তো আর আরেকটা বড় কথা হচ্ছে যে মির্জা আব্বাসের যে জনপ্রিয়তা এই হুম, আসনে, এটা আমার নিজের চোখে দেখা। কারণ উনি তো আজকে থেকে এখানে রাজনীতি করে আসছেন না, তিনি মেয়র হয়েছেন, এই এলাকার সন্তান তিনি। আমার
দাদা দাদি আমার নানি তারা যখন মারা গিয়েছে, এলাকার মুরব্বী কেউ মারা গেলে তিনি ছুটে যান সেখানে। হুম। এমনকি আমার দাদা দাদি যখন মারা গিয়েছেন তখন কিন্তু তিনি সংসদ সদস্য ছিলেন না, তখন সাবের হোসেন চৌধুরী সংসদ সদস্য, কিন্তু তিনি একজন এলাকার মুরব্বী মারা গিয়েছে শুনে কিন্তু তিনি জানাজাতে ছুটে গিয়েছেন। তো এই কারণে কিন্তু এলাকার মানুষ কিন্তু তাকে ওই ভালোবাসাটা তাকে হুম। বাসে। তো এখন হুম। তার মতো একজন ব্যক্তি আমি মনে করি না যে হাদির মতো একজন তার সন্তান সম একজনকে তিনি হত্যা করতে লোক পাঠাবেন, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আবার আমার ধরেন যদি আবার সন্দেহ ধরেন মানে থাকে আপনি আমি সন্দেহ। হ্যাঁ, সন্দেহের কথাই যখন বলছেন, ধরেন তার মতো অভিজ্ঞ, তার মতো জনপ্রিয় একজন ব্যক্তি, তার পোর্টফোলিও যেটা আপনি বলছিলেন, সেই রকম একটা ব্যক্তি যখন এরকম একটা তরুণ, একটা বাচ্চা ছেলে বলা চলে তার তুলনায় অনেকেই, আপনি বলছিলেন সন্তান সম, এরকম একটা ছেলে যখন তাকে চ্যালেঞ্জ করে তখন তো মানে বিষয়টা আঁতে ঘা লাগার মতোই নাকি? না, চ্যালেঞ্জ করলেও তো আপনি দেখবেন যে মির্জা আব্বাস কি পাল্টা কখনো হাদিকে উল্লেখ করে তিনি একটা বাজে কথা বলেছেন? আমি তো এরকম কোনো বক্তব্য পাইনি যে মির্জা আব্বাস কখনো হাদিকে উদ্দেশ্য করে একটা কটু কথা বলেছেন। তো সেজন্য আমি মনে করি যে ওই টলারেন্সটা তার রয়েছে। আর এখানে আপনাকে যেটা আমি বলছি যে এই নির্বাচনটা বানচাল হয়ে গেলে বা নির্বাচনটা ধ্বংস হয়ে গেলে বা এটা না হলে বেনিফিটেড কে হবে? এখানে তো আজকে হাদির এই বিষয়টাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন মির্জা আব্বাস, এটা সকলেই জানেন। যে যদি এটাকে নিয়ে পলিটিক্যাল ভাবে কেউ ক্যাশ ইন করতে চায় সেটা কিন্তু মির্জা আব্বাসের প্রতিপক্ষরাই করবেন। কারণ যারা নির্বাচনটাকে চায় না, যারা চায় যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর দরকার, ওই থিওরিতে যারা বিশ্বাস করে তারাই কিন্তু মানে চাইবে যে ওই তুরস্কের সাজেশনে হোক বা অন্য কোনো দেশের সাজেশনে হোক যে একটা ক্ষেত্র প্রস্তুত করে নির্বাচনটাকে পিছিয়ে দিতে। ওই গ্রুপটাই কিন্তু চাচ্ছে যে নানামুখী তৎপরতা করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কিনা। তো হাদির ইস্যু বা অন্য কোনো ইস্যু যদি সামনে আসে তারা ওইটাই চেষ্টা করবে। তো ওই গ্রুপটাকে আপনি দেখবেন যে তারা এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু দেখবেন যে মির্জা আব্বাসকে ইঙ্গিত করে কিন্তু তারা নানা ধরনের হুম। কথাবার্তা বলছে। তুরস্কের ঠিক যেমন প্রসঙ্গটা সাদিক কায়েম তুরস্কের ঘটনার প্রসঙ্গটা পরপরই সাদিক কায়েমকে আপনি দেখেছেন একটা ফেসবুকে পোস্ট দিয়েছে ওই মির্জা হ্যাঁ, আব্বাসকে ইঙ্গিত করেই। হ্যাঁ। তো এগুলো তুরস্ক আমি মনে করি যে মানে হুম। ঠিক নয়, জি। রাজনীতির ক্ষেত্রে কোনো আচ্ছা, ভালো দৃষ্টান্ত নয়। আমি আসলে কোনটা আগে আনবো সেটা বুঝতে পারছি না। তুরস্কের প্রসঙ্গ তুরস্ক থেকে কেউ এনেই হোক আপনি বলছিলেন। আপনার ফেসবুকে কি আমি দেখছিলাম কিনা যে মাহফুজ আলমের পিএস বাই পিএস তিনি তুরস্ক থেকে তার এক বন্ধুকে বরণ করেছেন। এটা কি আপনার ফেসবুক থেকে আমি দেখছিলাম? জি, জি। জি। মানে এটার সাথে কি আপনি কোনো সম্পৃক্ততা বা লিঙ্ক খুঁজে পাচ্ছেন? তুরস্কের কথা কেন বললেন? তুরস্কের কথা আমি এই কারণেই বলছি যে আপনি জানেন যে আমরা যে অনেকদিন ধরে বলে আসছি যে একটা ছোটন গ্যাং, এই ছোটন গ্যাং এর একটা আবির্ভাব ঘটেছে বাংলাদেশে, এবং এই ছোটন গ্যাং এর যে চক্রটি রয়েছে এই চক্রটির সাথে কিন্তু তুরস্কের একটা বড় সড় লিঙ্ক রয়েছে। তো এখন এই চক্রটি তারা কিন্তু দীর্ঘদিন ধরেই চাচ্ছে যে আমাদের এই বাংলাদেশটাতে তারা তাদের মতো করে একটা অতিমাত্রায় ডানপন্থার রাজনীতির একটা উন্মেষ ঘটাতে, এবং সেজন্যই তারা কিন্তু নানামুখী চক্রান্ত বা ষড়যন্ত্র তারা করছে। এবং এই গ্রুপটাকে আপনি দেখবেন যে তারা কিন্তু শুরু থেকেই তারা চাচ্ছে যে নির্বাচনটাকে যে কোনো উপায়ে হোক পিছিয়ে দেওয়ার জন্য হুম। বা নির্বাচনটা যাতে না হয় সেজন্য তারা চক্রান্ত করেই যাচ্ছে। তো আপনি যে এখন লিখছেন এই যে চক্রান্ত তুরস্ক যে থেকে মাহফুজ আলমের বন্ধু একজন আসলেন, কে আসলেন? সেটাই মানে তুরস্কের কথা শুনে একটু জানতে চাইছি আরকি। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে ছাত্র উপদেষ্টা বলুন বা আপনি এই যে ছোটন গ্যাং এর যারা সদস্য বলুন, এদের সাথে তুরস্কের খুব ভালো একটা লিঙ্ক রয়েছে। হুম। তো এখন আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এই তুরস্কের কিন্তু প্রভাব ইদানিং খুব দেখা যাচ্ছে। যেমন আমি নাম উল্লেখ করব না, কিন্তু আপনি ভালো করেই জানেন যে একজন অতিমাত্রায় মানে বিপ্লবী যিনি সেজে বসে আছেন, 21 পদকও তিনি পেয়েছেন, তিনি একটা পত্রিকার সম্পাদকও হয়েছেন বাংলাদেশে, একসময় তিনি সম্পাদক ছিলেন, এখন এসে তার পত্রিকা তিনি নিয়েছেন, ভালো কথা। তাকে আমরাও একসময় খুব শ্রদ্ধা করতাম, হুম। যে তিনি গণতন্ত্রের পক্ষে খুব ভোকাল ছিলেন। তো এখন এই ব্যক্তিটির সাথে তুরস্কের লিঙ্ক বা এই ব্যক্তিটি যে বাংলাদেশে মানে অতিমাত্রায় যে ডানপন্থার একটা উন্মেষ ঘটাতে চাচ্ছেন, বা এই ব্যক্তি তার যে পত্রিকা সেটাকে অনেক এখন মানে বলে যে এটা জামাতের দেশ। হুম। তো এখন এই ব্যক্তি বা এই ব্যক্তির যারা মুরিদ রয়েছেন বা এই ব্যক্তির সাথে যারা অ্যাসোসিয়েটেড রয়েছেন তারা কিন্তু এই তুরস্কের আশ্রয় প্রশ্রয় কিন্তু এই দেশে অনেক ধরনের ঘটনা ঘটাতে চাচ্ছেন বা ঘটাবেন বলে আমরা কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। হুম। তো সেজন্য আসলে এই ব্যক্তিগুলোর ষড়যন্ত্রকেও কিন্তু আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে অবজার্ভ করতে হবে, হুম। কারণ আমাদের এই তার মানে দেশটাকে আপনি কি আসলে অস্থিতিশীল করার দুটা জন্য। সন্দেহের কথা বলছেন। এক হচ্ছে আওয়ামী লীগের বা শেখ হাসিনার সেই হুমকি ধামকিগুলোর ক্ষেত্রে একটা সন্দেহের কথা বলছেন। আবার অন্যদিকে অতি ডানপন্থী বা তুরস্কপন্থী এই ছোটন গ্যাং এবং সেই সম্পাদক, যদি নাম বলি মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক, আপনি তার কথাই বলছেন, বোঝা যাচ্ছে। মানে তাদের সম্পৃক্ততার একটা বা তাদেরও একটা সন্দেহের জায়গায় আপনি রাখছেন। মানে দুটোই আপনার সন্দেহের তালিকায় অ্যাবসলিউটলি। বা অনুসন্ধানের তালিকায়। জি। আপনি বিভিন্ন জনের মন্তব্যের কথা বলছেন। হ্যাঁ, আমি দেখছিলাম সাদিক কায়েমের মন্তব্য। তিনি আ হাদির উপর হামলা হয়েছে এটি বলেই বলছেন যে চাঁদাবাজ গ্যাংস্টারদের কবল থেকে ঢাকাকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান। চাঁদাবাজ গ্যাংস্টার বলে ইদানিং আসলে বিএনপিকেই তাঁরা ট্যাগ করে থাকেন। তারপরে আমরা দেখছিলাম ব্যারিস্টার ফুয়াদ, তিনি
সাংবাদিকদের সামনে বক্তব্যে বলছেন, তিনি বলছেন যে প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, সেটাও আসলে তার রাজনৈতিক প্রতিপক্ষ, ওখানে বিএনপির প্রতিপক্ষ আছে, হয়তো মির্জা আব্বাসের কথা বলছেন, বা প্রতিপক্ষ কার কথা বলছেন, তিনি দিল্লির কথা বলছেন, তিনি ডিপ স্টেটের কথা বলছেন। মানে আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সদ্য সাবেক উপদেষ্টা, তিনিও এখানে আওয়ামী লীগের কথা বলছেন, টার্গেট কিলিংয়ের কথা বলছেন। মানে আপনার কি মনে হয় এই বক্তব্যগুলো কি শুধু সন্দেহের বশে বলছেন তারা, নাকি তাদের স্বার্থও আছে এখানে? তারা সন্দেহের বশেও বলতে পারেন, তারা তাদের স্বার্থের বশেও বলতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যে এই ব্যক্তিগুলোকে আসলে আমি মনে করি না যে তারা একটা সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে। সেটা আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষেত্রেই বলেন, অথবা আপনি এই যে ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রেই বলেন, তারা কোনো সৎ উদ্দেশ্য বা ভালো উদ্দেশ্য নিয়ে রাজনীতি করেন এটা আমি বিশ্বাস করি না। তো সেজন্য তারা যখনই কোনো একটা কথা বলেন, আমি মনে করি যে সেই কথার পেছনে তাদের একটা হীন উদ্দেশ্য থাকতে পারে। আর ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে আপনি দেখবেন যে এই ব্যক্তি তার প্রতি কি মানে একটা বাক্য বলতে গেলে ওখানে তিনি উর্দু ভাষা, উর্দু শব্দ ব্যবহার করেন। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এই যে একটা নতুন ট্রেন্ড তারা চালু করতে চাচ্ছেন, যে কথায় কথায় তারা যেটা উর্দু শব্দ বা ওই যখন বাংলাদেশটা ওই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল তখন যে ধরনের শব্দগুলো বেশি ব্যবহার হতো, তাদের কথার মধ্যে আপনি দেখবেন যে এই ধরনের শব্দই বেশি আসছে। যেমন এই হাদির উপরে যে একটা হামলা হলো, এটার পরেও কিন্তু আপনি দেখবেন যে ফুয়াদ কিন্তু ওই উর্দু শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তো আমার কাছে এগুলো ব্যক্তিগতভাবে আসলে ভালো লাগে না, যে এরা মতলববাজ, এরা তাদের মতলবে কথা বলছে এবং এখনো এই বিষয়টাকে কেন্দ্র করে তারা একটা মতলববাজির রাজনীতি করছে। তো এখন আপনি এই ফুয়াদের যে কোনো বক্তব্যের পেছনে আপনি যদি জনগণের কমেন্ট পড়েন, আপনি তাহলেই বুঝতে পারবেন যে মানুষ তাকে কতটা ধিক্কার দেয় বা ঘৃণা করে, যে তার মানে বিষয়টা এক্সপোজ হয়ে গিয়েছে ইতিমধ্যে, যে এই লোকটি তার একটা মতলববাদীর রাজনীতি, বা যেটা আমি বলছি যে অতি ডানপন্থার রাজনীতি, এটার স্বার্থে সে যে কোনো ধরনের মানে একটা মানে একটা রিমার্ক সে করে দিচ্ছে। তো আমি মনে করি যে এখন ওই হাদির এই বিষয়টাকে কেন্দ্র করেও সে একটা মতলববাজির মন্তব্য করছে। জি। অতি ডানপন্থা এখন এত মানে মাথাচাড়া কেন দিচ্ছে? সেটা একটা আপনার কাছে প্রশ্ন রইবে। তবে তার আগে ওইটা একটু শেষ করি, যে আপনি বলছিলেন যে ইঙ্গিতপূর্ণ কথা, যে মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত করছেন। সেই সাদিক কায়েম থেকে শুরু করে ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে মানে অনেকের মধ্যে কথায় কথায় এটা আসছে। ডানপন্থী যাদেরকে বলছেন তাদের কথা থেকে যেমন আসছে, হাদির নিজের সমর্থকরাও যখন মির্জা আব্বাস তাকে দেখতে গেলেন তখন তারাও মানে তাকে সরাসরি ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বলছেন, গুলি আপনি করিয়েছেন বা আপনি করেছেন বা আপনি করিয়েছেন, এরকম স্লোগান একদম হাসপাতালেও দিচ্ছিলেন। মানে তার সমর্থকরাই যারা তার সাথে ছিলেন। এটি আসলে কেন হচ্ছে? এটি খুবই সিম্পল। আপনি যদি দেখেন যে ঢাকা শহরে, আমি যদি ওই যে একটা শব্দ আছে না হ্যাডম, হুম, বিএনপির যদি হ্যাডমওয়ালা কোনো নেতা থেকে থাকে ঢাকা শহরে, সেটা কিন্তু মির্জা আব্বাস। সেটা আপনি স্বীকার করেন বা না করেন, মির্জা আব্বাস হচ্ছেন সেই ধরনের একজন নেতা যাকে ওই ডিবির যে কুখ্যাত হারুন, সে হারুনের মতো লোকও যখন মির্জা আব্বাস ডিবি অফিসে যেত, চেয়ার ছেড়ে উঠে বলতেন যে আব্বাস ভাই আপনি আমার চেয়ারে বসেন। হারুন তাকে চেয়ার ছেড়ে দিত। তো দ্যাটস দ্য কাইন্ড অফ পার্সোনা হি ক্যারিজ উইথ হিমসেলফ। এবং এটা আমি হ্যাঁ, নিজে হারুন জানি বলে হারুন আপনাকে ডিবির বলছি। হারুন তো অনেককেই করতেন। গয়েশ্বরচন্দ্র রায়কেও তিনি খাওয়াতেন, তিনি নানানভাবে আপ্যায়ন আদর করতেন, সেটি তো সবাইকেই কম বেশি করতেন। আবার অন্য কিছুও করতেন হয়তো। জি, কিন্তু আমি যেটা মানে বলতে চাচ্ছি আর কি, যে মির্জা আব্বাসের একটা আলাদা ক্যারিশমা রয়েছে, যে তিনি মানুষের একটা শ্রদ্ধার জায়গায় রয়েছেন, হুম, কিন্তু তিনি আজকে থেকে রাজনীতি করছেন না, তিনি বহু সময় ধরে রাজনীতি করে আসছেন। মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তো সবকিছু মিলে আসলে তিনি তো আসলে উড়ে এসে জুড়ে বসা কেউ নয়। কিন্তু এখন তার ওই যে যেটা আমি বলি আব্দুল নূর তুষারের কথাটাই বলতে হয়, যে আব্দুল নূর তুষার বলেছেন না যে হাঁটুর মতো বয়সী ছেলেরা যখন বেয়াদবি করে, তো এখন এই হাঁটুর বয়সী ছেলেরা মানে মির্জা আব্বাসের হাঁটুর বয়সী ছেলেপেলেরা এরা আজকে বেয়াদবি করছে। এখন আমাদের এই জুলাই আমাদের এই মানুষকে ওই অবাধ স্বাধীনতা দিয়েছে আর হুম, কি, যে জুলাইয়ের এই চেতনা আমাদেরকে এতটাই অবাধ স্বাধীনতা দিয়েছে যে এই বাচ্চা বয়সী ছেলেপেলেরা, হ্যাঁ তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে একটা ফ্যাসিস্টকে তারা তাড়াতে ভূমিকা রেখেছিল, হুম, কিন্তু তারপরে তারা যে বেপরোয়া হয়ে গিয়েছে এবং তারা যে মুরব্বীদের সম্মান করছে না, বা তারা যে এখন এই মির্জা আব্বাসের মতো একজন নেতাকে সম্মান করছে না, জাস্ট বিকজ তাদেরকে এট এনি কস্ট ক্ষমতায় যেতে হবে, ক্ষমতার মজা তাদেরকে পেয়ে বসেছে, এবং তারা জানে যে সুষ্ঠু ভোটে হয়তো মির্জা আব্বাসের কাছে তারা টিকতে পারবে না। তো সেজন্য এখন মির্জা আব্বাসকে চান্দা আব্বাস বলো, মির্জা আব্বাসকে এইটা বলো সেটা বলো, এই হামলার সাথে মির্জা আব্বাসের নামটা ট্যাগ করে দাও। হুম, তারপরে ওই যে বিদেশ থেকে তো কিছু ইউটিউবার রয়েছে, তাদেরকে দিয়ে ক্রমাগত মির্জা আব্বাসের বিরুদ্ধে ভিডিও বানাও, গালমন্দ করো, সালাউদ্দিন আহমেদকে রয়ের এজেন্ট বানায় দাও। তো এই ধরনের মানে অপরাজনীতি তো তারা করছে, কারণ এনসিপি বলেন বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন বা ব্যারিস্টার ফুয়াদ বলেন বা জামাতি ইসলামের যাদের কথা বলেন, এই চক্রগুলির কিন্তু নির্বাচনে এরা জানে যে এদের কোনো অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। এদের এখন একমাত্র মানে উপায় হচ্ছে চরিত্র হনন করা, বা ওই বিদেশ থেকে কিছু ইউটিউবার রয়েছে তাদেরকে দিয়ে কন্টেন্ট হুম, বানানো তাদের হুম, হুম, প্রতিপক্ষের বিরুদ্ধে। এটা করে যদি তারা কিছু করতে পারে, জি। ওই আশায় তারা আছে আর কি। এই চরিত্র হনন প্রসঙ্গে আরো আসবো। ইদানিং আসলে চরিত্র হনন একটা একটা স্টাইল হয়ে গেছে হয়তো। আ আ আমি আ
একটা প্রশ্ন ভাবছিলাম যে করবো, সেটি অবশ্য এখন মাথা থেকে চলে গেল। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রসঙ্গেও বলছেন, ও আচ্ছা, যেই প্রশ্নটি করতে যাচ্ছেন শেষ করে তারপর আসিফ মাহমুদ সজীব, আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, অতি ডানপন্থার এই বিস্তারটা জুলাইয়ের পরে কেন এত মাথাচাড়া দিতে দেখা যাচ্ছে? এটার কারণ হচ্ছে যে আপনি শেখ হাসিনার সময় দেখেন, শেখ হাসিনার সময় যেটা হয়েছিল যে ডানপন্থার তো মানে দূরের কথা, শেখ হাসিনা তার যে একটা অতি বামপন্থা বা অতি যে মুক্তিযুদ্ধের চেতনার যে বড়ি আমাদেরকে খাইয়েছিলেন, তো আমাদের একটা প্রজন্ম তারা কিন্তু ওই মনে করেছে যে মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে বঙ্গবন্ধু। এখানে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ছিল, বা আমাদের যে মুক্তিযুদ্ধে যে জেনারেল ওসমানীর অবদান ছিল, বা অন্য যাদের অবদান ছিল, আব্দুল হামিদ খান ভাসানীর অবদান ছিল, সবকিছু শেষ করে দিয়ে এক বঙ্গবন্ধুরই অবদান এই তারা এস্টাবলিশ করতে চেয়েছিল। তো একটা প্রজন্ম তারা ক্ষুব্ধ, তো তারা এখন চেয়েছে এটার বিপরীত কিছু রাজনীতি মনে হয় আমাদের জন্য ভালো। কিন্তু এই যে অতি বিপ্লবী, এটাও কিন্তু আবার খারাপ। আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটা সেন্ট্রিস্ট বা মধ্যম পন্থার বাংলাদেশ, ওই স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের বাপ দাদারা তারা কিন্তু মুক্তিযুদ্ধ করেছিল। এবং তাদের লক্ষ্যই ছিল যেটা মধ্যম পন্থার বাংলাদেশ, যেখানে আমাদের সব ধর্ম সব বর্ণের সবাই আমরা মিলেমিশে একত্রে থাকবো। কিন্তু আসলে আমাদের অতি তার মানে দুর্ভাগ্য কি যে একটা হাসিনা, ডানপন্থাটা আসলে কোনো পন্থা না, শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরোধিতা করতে যাওয়াটাই আসলে এটি? হ্যাঁ, এবং এটা করতে গিয়ে তারা এই যে উগ্র ডানপন্থা যেটা করছে, ডানপন্থার পরিণতিতে আপনি দেখছেন যে আপনি এখন আমাদের এই টলারেন্স, যেটা আমাদের চিরায়ত বাংলাদেশের টলারেন্স ছিল, এখন একটা ওই বাউল একটা কমেন্ট করলো, আপনি এই বাউলকে ধরে মারবেন, এবং বলা হচ্ছে যে বাউল কেন এই ধরনের কমেন্ট করলো, এখন ওকে মেরে ফেলো, ওকে জামিন দিও না, ওর অনুসারীদের মারো। তো এই ধরনের বাংলাদেশ তো আমরা দেখিনি। এখন আপনি এই ধরনের বাংলাদেশ দেখতে পাচ্ছেন যেখানে বাউল সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, এবং আপনি এগুলি নিয়ে কিছু বললে আপনাকে বলবে তুমি তো নাস্তিক। আবার এদিকে দেখবেন যে ওই যে মুফতি ইব্রাহিমের মতো লোক, তিনি আবার বলছেন যে ৭১-এর প্রজন্ম আবার কিসের প্রজন্ম। তো এখন মনে করেন এই যে বাউলদের উপর আক্রমণ, এটাও যেন আমি যেভাবে আমি নিন্দা করি, একইভাবে কিন্তু এট দ্য সেম টাইম আমাকে নিন্দা করতে হবে ইব্রাহিমের মতো এই লোকের এই ধরনের উদ্ভট মন্তব্য যে ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত প্রজন্ম। আমার কথা হচ্ছে স্বাধীন বাংলাদেশে বসে ইব্রাহিমের মতো ব্যক্তি এই ধরনের কথা বলার উদ্ধত্ত কিভাবে পাচ্ছে? তো আমি তো এই জুলাই বিপ্লবটার তো আমিও একটা স্টেক হোল্ডার, তাই না? আমরাও তো আন্দোলন করে হাসিনাকে মানে পালাতে বাধ্য করেছি। কিন্তু এখন যদি কেউ বলে যে তোমাদের আন্দোলনের ফসল হচ্ছে ইব্রাহিমের মতো ব্যক্তি এখন এই ধরনের কথা বলার ঔদ্ধত্য দেখায় যে ৭১-এর প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, তখন কিন্তু আমার কাছে কিন্তু